লেন্সের যে বেসিক বিষয়গুলো আগের দিনে পড়িয়েছিলাম, আজকে বলেছিলাম আমাদের ম্যাথামেটিক্যাল পার্টটা বাকি আছে, ঠিক আছে। তো আমরা যেটা আজকে মেনলি পড়তে চাইবো সেটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। তাহলে হেডিং করে একটু, লেন্স মেকার ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, বা আমি বলতে পারি লেন্স মেকার ফর্মুলা। তার মানে কি, যে লেন্সটা তৈরি করবে তার হাতে কি ফর্মুলাটা থাকবে সেটা। ফর্মুলা নির্ণয় করার পরে বুঝতে পারবো যে কেন এটাকে লেন্স মেকার ফর্মুলা বলা হচ্ছে। এবং আমরা এই লেন্স মেকার ফর্মুলাটা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণটা নির্ণয় করতে যে আমরা লেন্স সমীকরণটা অলরেডি পেয়ে যাব। লেন্সের যে সমীকরণ, মানে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক যেটা, সেটাও পেয়ে যাব করসপন্ডিং, একসঙ্গেই পাবো, আলাদা করে এটা প্রমাণ করার দরকার নেই। তাহলে এটার সঙ্গে আমি সাব হেডিং করতে পারি বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন ইউ অ্যান্ড ভি। ঠিক আছে, এই দুটো বিষয় আমরা করতে চাইছি। ডায়াগ্রামটাকে আঁকি। সাপোজ একটা লেন্স, লেন্সের একটা অ্যাক্সিস। সাপোজ আমি ধরে নিলাম এখানে একটা অবজেক্ট আছে, আর সেই অবজেক্টের মনে করো ইমেজ তৈরি হয়েছে এখানে। লেন্সের যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা μ2, এদিকে বায়ু মাধ্যম বা অন্য যে মাধ্যমটা আছে সেটা μ1, এদিকে μ1 সেম। তাহলে কিভাবে আমার রশ্মিটা যাবে যদি আমরা দেখতে চাই, রে ডায়াগ্রামটা যদি আমি আঁকি, একটা রশ্মি মনে কর, আর এটা রশ্মি, অবৈধ রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি। দেখতে আমি রাফলি ডায়াগ্রামটা আঁকছি। যেহেতু পাতলা লেন্স আমরা বলেছি দুটো সারফেসে আলাদা করে দেখাচ্ছেন। এবারে দেখো ব্যাপারটা সেটা হচ্ছে যে আরেকটা রশ্মি নিশ্চয়ই এইটা আছে, তার মানে দুটো রশ্মি যেখানে মিলেছে সেখানে ইমেজ তৈরি হয়েছে। এখানে আমরা অবজেক্ট ডিস্টেন্স বলবো, ইমেজ ডিস্টেন্স বলবো, ঠিক আছে। এইটা হচ্ছে কি অবজেক্ট ডিস্টেন্স, আর এটা কি, এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। ইউ, ইমেজ ডিস্টেন্স ভি। এবারে দেখ ব্যাপার হচ্ছে যে প্রথম তলটা, প্রথম সারফেসটার ক্ষেত্রে যদি দেখি এই সারফেসটা, তাহলে এই প্রথম সারফেসে যদি আমি গাউসের সমীকরণটা ইউজ করি, যে গলীয় তলে যে প্রতিবিম্ব গঠনের যে ফর্মুলাটা ছিল সেটা আমাদের কি ফর্মুলা ছিল, গাউসের ইকুয়েশনটা কি ছিল, μ2/v মাইনাস μ1/u ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1
ডিভাইড বাই আর। তাহলে এই মিউ টু মিউ ওয়ান কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা বলে দিয়েছিলাম, যে যেখান থেকে রশ্মিটা স্টার্ট করবে সেটা 1 নম্বর মিডিয়াম, আর যেখানে যাবে সেটা 2 নম্বর মিডিয়াম। তাহলে প্রথম তলে প্রতিসরণের জন্য লিখছি আমি, দেখ প্রথম তলে প্রতিসরণের জন্য, তাহলে মিউ টু বাই সেকেন্ড মিডিয়ামটা কি, মিউ টু, এটা সেকেন্ড মিডিয়াম, বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইড বাই আর ওয়ান। কেন আর ওয়ান? না এই প্রথম সারফেসটার জন্য আর ওয়ান, প্রথম সারফেস, এই সারফেসটা মনে করছি আমি যে বক্ষতলের সাথে আর ওয়ান, প্রথম সারফেসটা, তাই জন্য আর ওয়ান লিখেছি। কিন্তু একটা প্রবলেম যেটা হচ্ছে এখানে, যে এই যে আমি ভিটা লিখেছি না, এই ভিটা তো ফাইনাল ইমেজের ডিস্টেন্স, ভিটা কোথায়, ফাইনাল ইমেজের ডিস্টেন্স, মানে সেকেন্ড সারফেস যেটা তৈরি করবে সেটা হবে। তাহলে ফার্স্ট সারফেস যেখানে ইমেজটা তৈরি করবে সেটা নিশ্চয়ই ভি হবে না, তাহলে সেটা অন্য কিছু নাম দে, ভি ওয়ান দিয়ে দিচ্ছি। তাহলে ভি ওয়ানটা আমি এখানে দেখাইনি, ছবিতে কোথাও একটা হবে, কিন্তু সেটা যেখানেই হোক না কেন সেই ভি ওয়ানটা দ্বিতীয় সারফেসটার জন্য বস্তু হয়ে যাবে। প্রথম সারফেসে যে ইমেজটা গঠন করবে সেটা দ্বিতীয় সারফেসের জন্য কি হবে, বস্তু হয়ে যাবে। দ্বিতীয় সারফেসের জন্য যদি বস্তু হয়ে যায়, দ্বিতীয় সারফেসের বস্তু দূরত্বটা ভি ওয়ান হয়ে যাবে, আর প্রতিবিম্ব দূরত্বটা ভি হয়ে যাবে। আর দ্বিতীয় সারফেসের জন্য রশ্মি কি যাচ্ছে, মিউ টু থেকে মিউ ওয়ান যাচ্ছে, তার মানে এইটা 1 নম্বর মিডিয়াম আর এটা 2 নম্বর মিডিয়াম। তাহলে আমি বলতে পারি দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য, দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য, তাহলে দ্বিতীয় তলের জন্য সেকেন্ড মিডিয়াম কোনটা, মিউ ওয়ান, তাহলে হবে মিউ ওয়ান বাই কি হবে, প্রতিবিম্ব দূরত্ব ভি মাইনাস ফার্স্ট মিডিয়াম কোনটা, মিউ টু, তার জন্য কি হবে, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব কোনটা হবে, প্রথম তলে যে প্রতিবিম্বটা হয়েছিল দ্বিতীয় তলে সেটাই বস্তু হবে, সমান দ্বিতীয় মিডিয়াম কোনটা, মিউ ওয়ান, প্রথম মিডিয়াম কোনটা, মিউ টু, ডিভাইড বাই এর বক্ষতা ব্যাসার্ধটা আমি মনে করছি আর টু, এটা আর টু, ইকুয়েশন 1 ইকুয়েশন 2। এবারে কি করবো আমরা, 1 প্লাস 2 করে দেব, 1 প্লাস 2, ওয়ান প্লাস 2 করে পাই, কি হবে, মিউ টু বাই ভি ওয়ান, মিউ টু বাই ভি ওয়ান কেটে যাবে, যোগ করলে এটা কেটে যাবে, তাহলে কোনটা পড়ে যাবে, মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, লেফট সাইডে কি থাকবে, মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ। রাইট সাইডে দেখ, এটা মিউ টু বাই মিউ ওয়ান আছে, তাহলে এখানে যদি নেগেটিভ করে দিই এটাকে, তাহলে এইটা কি হয়ে যাবে, মিউ টু বাই মিউ ওয়ান হয়ে যাবে, মিউ টু মাইনাস মিউ ওয়ান। এখন মিউ টু মাইনাস মিউ ওয়ান যদি ডান সাইডে কমন নিয়ে নিই, তাহলে কত থাকবে, 1 বাই আর ওয়ান মাইনাস 1 বাই আর টু, এটা হবে। এবার এক কাজ কর, এই মিউ ওয়ানটা দেখতে কমন নিলে, তাহলে মিউ ওয়ান যদি আমি কমন নিই, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান ইন্টু 1 বাই আর ওয়ান মাইনাস 1 বাই আর টু, ঠিক আছে। তাহলে ফাইনালি কি পাওয়া যাবে, ওয়ান বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান, এই মিউ ওয়ানটাকে এদিকে নিয়ে চলে যায়, তাহলে মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস 1 ইন্টু 1 বাই আর ওয়ান মাইনাস 1 বাই আর টু
ইকুয়েশন 3। এই ইকুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন, যে আমি ভি উষ্ণতার রিলেশন পেলাম। এইবারে মনে কর আমার অবজেক্টটা ইনফিনিটিতে আছে, আমি যদি ভাবি অবজেক্ট এট ইনফিনিটি, যদি বস্তু অসীমে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? ফোকাসে। প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। তাহলে তার মানে কি ইউ টেন্স টু ইনফিনিটি যদি হয় তাহলে ভি টেন্স টু বা ভি ইকুয়াল টু এফ হবে। তাই 3 নম্বর সমীকরণটাতে কি পাবো? 1/f মাইনাস 1/ইনফিনিটি সমান μ2 মাইনাস μ1 minus 1 into 1/r1 minus 1/r2, which implies that 1/f is equal to μ2 by μ1 minus 1 into 1/r1 minus 1/r2, ইকুয়েশন 4। দেখ এই যে 4 নম্বর সমীকরণটা পেলাম, এটাকেই বলা হয় লেন্স মেকারস ফর্মুলা। লেন্স মেকারস ফর্মুলা, বা আমি বলতে পারি লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, ঠিক আছে। এখন দেখ এটা কেন লেন্স প্রস্তুতকারকের সমীকরণ বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যে মনে করো আমি যখন একটা লেন্স তৈরি করতে যাব, আমি কি দেখব যে আমার কেমন ফোকাস দৈর্ঘ্যের লেন্স চাই। একটা লেন্সের মেন ক্যারেক্টারিস্টিক্স কি, তার ফোকাস দৈর্ঘ্যটা কেমন হবে। তাহলে তার ফোকাস দৈর্ঘ্যটা কেমন হবে যদি আমি জানতে চাই, তাহলে আমাকে কি কি প্রোভাইড করতে হবে। যে লেন্স, যে দুটো সারফেস দিয়ে লেন্সটা তৈরি করব, সেই দুটো সারফেসের বক্রতার সাথে জানা থাকতে হবে। আর জানতে হবে লেন্সটার মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, লেন্সটা আমি কোন মাধ্যমে ইউজ করব। তাহলে আমাকে যদি কেউ এই ইনফরমেশনগুলো দিয়ে, আমাকে যদি কেউ বলে যে আমি মনে করি লেন্স প্রস্তুত করব, আমি লেন্স মেকার, আমাকে কেউ বললো যে এত ফোকাস দৈর্ঘ্যের একটা লেন্স তৈরি করে দিন, তাহলে আমি কি বলবো যে আমাকে এই বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট দুটো কি লাগবে, গোলীয় তল লাগবে, এবং যার অবশ্যই প্রতিসরাঙ্কটা এত হবে, এবং সেটাকে কোন মাধ্যমে ইউজ করবে বলো। তার মানে μ1 μ2 r1 r2 যদি আমাকে দিয়ে দেয়, বা বিভিন্ন ধরনের μ1 μ2 r1 r2 ব্যবহার করে আমি বিভিন্ন ফোকাস দৈর্ঘ্যের লেন্স তৈরি করতে পারি। তাই এটাকে বলা হচ্ছে লেন্স মেকারস ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এখন করেসপন্ডিং এই ইমেজ ডিসটেন্স আর অবজেক্ট ডিসটেন্সের মধ্যে রিলেশনটা এখান থেকে আমি পেয়ে যাবো। দেখ 3 নম্বর আর 4 নম্বর সমীকরণটা যদি আমি কম্পেয়ার করি, আমার 3 নম্বর সমীকরণের ডান সাইড আর 4 নম্বর সমীকরণের ডান সাইড একই আছে, তার মানে লেফট সাইডটা নিশ্চয়ই একই হবে। তাহলে 1/v minus 1/u is equal to 1/f। তাহলে আমি বলতে পারি 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই 1/v minus 1/u সমান 1/f। এটা কি? এটাই হচ্ছে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক লেন্সের ক্ষেত্রে। দর্পণ এখানে প্লাস ছিল, 1/v প্লাস 1/u সমান 1/f ছিল। এটাই বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক।
বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এইবারে দেখ যেটা মেন বিষয় সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা 4 নম্বর ইকুয়েশনটা, এটা নিয়ে আমরা অ্যানালিসিস করব। এটা অনেক কিছু আউটকাম রেজাল্ট দিবে, অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যাবে দেখ এই ইকুয়েশন থেকে, লেন্স প্রস্তুতকারকের সমীকরণটা থেকে। তারপরে আমরা এই সমীকরণটা সাহায্যে প্রতিবিম্বের যে বিবর্ধন সেটা আলোচনা করব। তাহলে প্রথমে আমি এই সমীকরণটাকে একটু ডিসকাস করি, লেন্স প্রস্তুতকারকের সমীকরণটাকে ডিসকাস করি। এই সমীকরণটা কি কি কনক্লুশন দিতে পারে সেই কনক্লুশনগুলো একবার দেখব। ঠিক আছে, তাহলে নেক্সট টপিক একদিন কল লেন্স প্রস্তুতকারকের সমীকরণ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমরা আলোচনা করব, বিশেষ করে দুটো কেস আলোচনা করব। এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, আমরা ম্যাথমেটিক্যাল একটা বিষয় বুঝবো। আমি আগের দিনে একটা কথা বলেছিলাম যে আমরা অনেক সময় ভেবে থাকি যে উত্তর লেন্স, এটা কি উত্তর লেন্স? আমরা অনেক সময় ভেবে থাকি যে উত্তর লেন্স মানেই হচ্ছে যে কি অভিসারী লেন্স, আর অবতল লেন্স মানেই আমরা ভেবে থাকি যে অপসারী লেন্স। অবতল লেন্স মানেই আমরা ভেবে থাকি যে অপসারী লেন্স। এইটা ভাবার একটা বিশেষ কারণ আছে। কি কারণ না, আমরা ধরে নেই যে এই লেন্সের মাধ্যমটা যে প্রতিসরাঙ্ক মিউ2 সেটা বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে অলওয়েজ বেশি, মিউ2 গ্রেটার দেন মিউ1 সবসময় ধরে নিই। তাহলে দেখ আমি যদি এর অ্যাকচুয়ালি রে ডায়াগ্রামটা আঁকতে যাই, অ্যাকচুয়ালি যদি আমি রে ডায়াগ্রামটা আঁকি তাহলে আমি কি পাবো? আমি দেখতে পাচ্ছি একটা রশ্মি প্রথমে কি হবে, এইভাবে যাবে, এবারে কি এখানে যখন আমি লম্ব টানবো দেখ রেডিয়াস বরাবর, তখন কি হবে এইটা আপতিত রশ্মি, তাহলে প্রতিষ্ঠিত রশ্মি কি এইদিকে সরে আসবে, অভিলম্বের দিকে সরে আসবে। কারণ কি এটা ঘন মাধ্যম ধরে নিয়েছি তো আমি। তারপরে কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে আসবে, মানে আবার এইদিকে আসবে দেখ। তাহলে আমি এই রেটার জার্নিটা থেকে বুঝতে পারছি যে এখানে যে রশ্মিগুলো পড়বে সেগুলো কি অভিসারী, মানে একটা পয়েন্টের দিকে যাচ্ছে। সিমিলারলি এইখানে যদি আমরা দেখি রশ্মিটাকে দেখবো যে এখানে আসছে, এবারে কি হবে অভিলম্ব, এটার অভিলম্বটা সরি এটার অভিলম্বটা এইদিকে হবে, তাহলে অভিলম্বের দিকে যাবে মানে এইদিকে যাবে। সিমিলারলি এখান থেকে রশ্মি এইদিকে যাবে, তাহলে আমরা তখন কি বলছি এটা যে এই লেন্সটা অপসারী। তার মানে যে অভিসারী অপসারী বলছি এই কারণে আমরা ধরে নিচ্ছি যে লেন্সের মাধ্যমের যে প্রতিসরাঙ্কটা সেটা পারিপার্শ্বিক মাধ্যমের থেকে বেশি। কিন্তু যদি উল্টো হয়, এই লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি পারিপার্শ্বিক মাধ্যমের থেকে কম হয় তখন এই লেন্সটা এইরকম আচরণ করবে আর এই লেন্সটা এইরকম আচরণ করবে, মানে এগুলা ভাইস ভার্সা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছিস? তাহলে ঘটনাটা হচ্ছে যে সেইটা আমি ম্যাথমেটিক্যালিও দেখাতে পারবো, যে জিনিসটা আমি রে ডায়াগ্রাম দিয়ে বুঝছি না সেটাই লেন্স প্রস্তুতকারকের যে সমীকরণটা আছে ওই সমীকরণটাকে আমি একটু অ্যানালিসিস করলে আমি ম্যাথমেটিক্যালিও এটা বুঝতে পারবো যে কেন অনেক সময় উত্তল লেন্স অপসারী লেন্স হিসাবে কাজ করে, আবার অবতল লেন্স অভিসারী লেন্স হিসাবে কাজ করে। একটা সিম্পল বিষয় তার জন্য তোকে বুঝতে হবে। মনে কর আমি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাহায্যে আমি কি করে এটা ডিসাইড করতে পারবো যে রশ্মিগুলো অপসারী নাকি অভিসারী? কি করে আমি সেটা ডিসাইড করতে পারবো? মনে কর সাপোজ যে এই লেন্সটার ক্ষেত্রে আমি কি দেখেছি, যদি আমার আপতিত রশ্মিগুলো প্যারালাল হয় তাহলে সেগুলো এই জায়গায় মেলে, আর এইটার ক্ষেত্রে আমরা কি দেখেছি যে প্যারালাল রশ্মিগুলো এইদিকে চলে যায়। তাহলে একে পিছন দিকে
বাড়ালে একটা জায়গায় যে মিলিত হয়, তাহলে এর ফোকাস বিন্দু এটাকে বলি, এর ফোকাস বিন্দু এইটাকে বলি। তাহলে দেখ এর ফোকাস এফ, আমি বলছি এর ফোকাস দৈর্ঘ্য এফ এইদিকে বলছি, তাহলে এই এফটাকে আমরা কি বলি? পজিটিভ। এই এফটাকে আমরা কি বলি? নেগেটিভ। তার মানে যদি আমি উল্টো করে ঘুরিয়ে বলি যে কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি পজিটিভ বেরোয়, তার মানে কি বল দেখি? তার মানে রশ্মিগুলো নিশ্চয়ই অভিসারী। অভিসারী রশ্মি বলি তো এইদিকে ফোকাসটা হচ্ছে, তাই তো ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হচ্ছে। অথবা বলতে পারি কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ মানে সেই লেন্সটা নিশ্চয়ই কি অপসারী, তার জন্য পিছন দিকে মিলেছে, তার জন্য নেগেটিভ হচ্ছে। তার মানে যদি কখনো দেখা যায় যে উত্তর লেন্সেরও ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ বেরিয়ে যাচ্ছে, তার মানে কি উত্তর লেন্স আর অপসারী আর অভিসারী থাকবে না, অপসারী হয়ে যাবে উত্তর লেন্সও। সিমিলারলি যদি কোনো মুহূর্তে আমি দেখি যে অবতল লেন্স, কোনো কন্ডিশনে যদি আমি দেখি যে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে কি অবতল লেন্স এখন অভিসারী লেন্সের মতো আচরণ করছে, তাই তো এ পজিটিভ হচ্ছে। এ পজিটিভ মানে পরিষ্কার রশ্মিগুলোকে এইদিকে মিলিত হয়েছে বলেই এইদিকে, সমান্তরাল রশ্মিগুলো এইদিকে মিলিত হয়েছে বলেই এ পজিটিভ পেয়েছি। সমান্তরাল রশ্মিগুলো যদি এইদিকে মিলিত হয় বাড়ালে, তার মানে এফ নেগেটিভ পেয়েছি। তার মানে এফ পজিটিভ এফ নেগেটিভ আসলে বলতে চাইছে যে লেন্সটা অপসারী না অভিসারী। কিন্তু তার মানে এমন নয় যে উত্তর লেন্সের এফ সব সময়ই পজিটিভ হবে। তখনই পজিটিভ হবে যদি এই মিডিয়ামটা প্রতিসরাঙ্ক অন্য মিডিয়ামের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়, তবে তো এই কেসটা ঘটছে, তবে তো সামনের দিকে মিলিত হচ্ছে, তবেই তো পজিটিভ। এই বিষয়টা আমি অ্যানালিসিস করতে পারবো যে উত্তর লেন্সের ক্ষেত্রে এ পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, সিমিলারলি অবতল লেন্সের ক্ষেত্রে এ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আমি এটা ডিসকাস করতে পারি বাই ইউজিং লেন্স প্রস্তুতকারকের সমীকরণ বা লেন্স মেকার্স ফর্মুলা। কিভাবে করা যাবে দেখা যাক। তাহলে আমি প্রথমে উত্তর লেন্সের ক্ষেত্রে ওই সমীকরণটাকে স্টাডি করি। 1 নম্বরে উত্তর লেন্স, ওই লেন্স মেকারের ফর্মুলাটাকে আমি উত্তর লেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করব বা স্টাডি করব বিভিন্ন বিভিন্ন কন্ডিশনে। তাহলে আমি একটা উত্তর লেন্সের ছবি এঁকে আগে দেখি। এটা আমাকে উত্তর লেন্স, তাহলে এটা কি μ1 μ2 μ1। আচ্ছা এবার বল এর যে রেডিয়াস, উত্তর লেন্সের যে রেডিয়াস, যদি আমি এই দিকের সারফেসটা রেডিয়াস বলি, এই দিকের সারফেসটা রেডিয়াস কোনটা হবে? এইটা হবে। এদিকে কার্ভটা আছে তাহলে নিশ্চয়ই এইদিকে সেন্টারটা হবে, C1 এইদিকে হবে, তাহলে এইটা হবে R1। সিমিলারলি এই সারফেসটার জন্য R1 কোন দিকে হবে? R2 কোন দিকে হবে? এইদিকে হবে, কারণ এই সেন্টারটার জন্য সারফেস এইদিকে, সেন্টার এইদিকে থাকবে, তাহলে এইটা হবে R2। দেখ আমার এই μ1 μ2 যাই হোক না কেন কম বেশি, কিন্তু R1 R2 তো সবসময় একই থাকবে। এটা তো লেন্সের একটা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে এর একটা গঠনমূলক বৈশিষ্ট্য, এটা তো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে আমি বলতে, যেহেতু আমার আপতিত রশ্মিগুলো এই দিক থেকে এদিকে আসছে, তাহলে এখানে আমি একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি যে এই উত্তর লেন্সটার ক্ষেত্রে কিন্তু R1 হচ্ছে যে পজিটিভ, কারণ R1 এইদিকে আছে, এইদিকে R1 আছে, তাহলে R1 হচ্ছে যে পজিটিভ আর R2 হচ্ছে যে নেগেটিভ। এই বিষয়ে আমার সন্দেহের কোনো কারণ নাই। এবার দেখ লেন্স মেকার্স ফর্মুলাটা কি ছিল। লেন্স মেকার্স ফর্মুলাটা ছিল আমার, আমি এই পাশে লিখে রাখছি, 1/f সমান μ2/μ1 -1 ইন্টু 1/r1 -1/r2। তার মানে কি লেন্স মেকার্স ফর্মুলা থেকে আমি বুঝতে পারছি যে এই এফটা এটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করছে এই দুটো কোয়ান্টিটির উপরে। যদি দুটাই পজিটিভ হয় তাহলে এফ পজিটিভ, যদি দুটাই নেগেটিভ হয় তাহলেও এফ পজিটিভ। কিন্তু প্রবলেমটা হবে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু এফ নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমার R1 পজিটিভ R2 নেগেটিভ, তাহলে দেখি 1/r1 -1/r2 কি বলতে চাইছে। তাহলে 1/r1, তাহলে 1/+r1 -r2 কি নেগেটিভ, তাহলে -1/-r2। তার মানে কি হয়েছে এটা 1/r1
প্লাস 1/r2, তার মানে এটা কি আসবে অলওয়েজ পজিটিভ। তার মানে উত্তল লেন্সের ক্ষেত্রে এই টার্মটা অলওয়েজ পজিটিভ আসছে, চিন্তার কোনো কারণ নেই। তার মানে ডিপেন্ড করবে এই টার্মটার উপরে, এইটা পজিটিভ হলে এ পজিটিভ, এটা নেগেটিভ হলে এ নেগেটিভ। তাহলে দেখ আমরা প্রথম কেসটা আমরা যেটা জানি, সাধারণত যেটা আমরা ধরতে পছন্দ করি যে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, রশ্মিগুলো কি হয় অভিসারী হয়, তার মানে এফটা পজিটিভ হয়। দেখ সেটা বেরোবে কখন, কি কোন কন্ডিশনে বেরোবে এফটা পজিটিভ, যদি একমাত্র μ2 গ্রেটার দেন μ1 হয়। তাহলে দেখ এর যদি আমি কেস 1 বলি, উত্তল লেন্সের কেস 1 কি না, যখন μ2 গ্রেটার দেন μ1, তার মানে μ2 গ্রেটার দেন μ1 মানে কি μ2 বাই μ1 গ্রেটার দেন 1, তার মানে কি μ2 বাই μ1 মাইনাস 1 গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ, তাহলে এইটাও পজিটিভ হলো, এইটাও পজিটিভ হলো। তাহলে এখানে কি বলবো 1/f সমান কি বলবো পজিটিভ ইন্টু পজিটিভ। তার মানে কি হবে 1/f পজিটিভ হলে কি হবে এ পজিটিভ, এ পজিটিভ। তাহলে এফ যদি পজিটিভ হয় তার মানে কি এ পজিটিভ মানে কি এটা অভিসারী লেন্স হিসেবে কাজ করলো অ্যাজ এক্সপেক্টেড। আমরা জানতাম এটা অভিসারী লেন্স হিসেবে কাজ করবে তখনই যদি μ2 গ্রেটার দেন μ1 হয়। বাট যদি উল্টোটা হয় কেস 2, যদি উল্টোটা হয় মানে যদি মনে করো μ1 গ্রেটার দেন μ2 হয়, তার মানে কি μ2 লেস দেন μ1, তার মানে কি μ2 বাই μ1 লেস দেন 1, তার মানে কি μ2 বাই μ1 মাইনাস 1 লেস দেন 0, তার মানে কি নেগেটিভ। তাহলে এই টার্মটা কি হয়ে যাচ্ছে, এই টার্মটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে নেগেটিভ ইনটু পজিটিভ কি হবে 1/f নেগেটিভ, 1/f নেগেটিভ মানে কি এফও নেগেটিভ। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যদি μ2 লেস দেন μ1 হয় তাহলে এফ নেগেটিভ চলে আসছে, তার মানে কি অপসারী লেন্স, অপসারী লেন্স। এটা দেখা যায় বাস্তবে জলের মধ্যে যে বায়ুর বুদবুদ সৃষ্টি হয়, জলের মধ্যে ওয়াটারের মধ্যে মনে কর এখানে একটা বায়ুর বুদবুদ সৃষ্টি হয়েছে। তো এইখানে যখন রশ্মিগুলো আসবে এরকম সারফেসটি উত্তল সারফেস, দেখ সারফেস উত্তল সারফেস কিন্তু তবু এটা এরকম রশ্মিগুলো অপসারী হয়ে যায় জলের মধ্যে যদি বায়ুর বুদবুদের সৃষ্টি হয়। তার কারণ এইটাই হচ্ছে উত্তল সারফেসের অবতলের মতো আচরণ বা উত্তল সারফেসের অপসারী আচরণ আমি বলতে পারি বাস্তব এক্সাম্পল। সিমিলারলি দেখ আমি অবতল লেন্সের ক্ষেত্রে এরকম দুটো কেস পাবো। তাহলে নেক্সট আমি ডিসকাস করি অবতল লেন্স। অবতল লেন্স এর R1 R2 কিরকম হবে, এইদিকে হবে দেখ R1 মানে এটা C1 হবে আর এইদিকে হবে R2 কারণ এটা C2 হবে। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে আপরিত রশ্মি তো আমাদের এইদিকে থেকে দেখি, তাহলে এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে হলো R1 নেগেটিভ R2 পজিটিভ। আচ্ছা এটা μ1 এটা μ2 আর এটা μ1 আগের মতো। R1 নেগেটিভ R2 পজিটিভ, এবার দেখ কি ছিল 1/R1 মাইনাস 1/R2, এটা কি হবে তাহলে 1/R1 মানে কি 1/-R1, R1 নেগেটিভ আছে আর R2 পজিটিভ, তাহলে -1/R2, তাহলে মাইনাস কমন নিলাম 1/R1 প্লাস 1/R2, তাহলে এটা তো পজিটিভ, তাহলে পজিটিভ এর আগে একটা নেগেটিভ সাইন যদি থাকে তার মানে কি হবে নেগেটিভ অলওয়েজ।
তার মানে দেখা যাচ্ছে আমার যে এফ এর এক্সপ্রেশন 1/f এটা কি ছিল μ2/μ1 -1 ইন্টু 1/r1 প্লাস 1/r2। সেটা কি দেখা যাচ্ছে এই টার্মটা অলওয়েজ নেগেটিভ থাকছে। তাহলে এই টার্মটা পজিটিভ হবে না নেগেটিভ হবে তার উপর ডিপেন্ড করছে। তাহলে সাধারণভাবে যেটা হয় কেস 1 এ সেটা আমি ডিসকাস করব। কেস 1 এ কি হয় μ2 গ্রেটার দেন μ1, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে লেন্সটা কাছের হয় আর সেটা বায়ু মাধ্যমে থাকে, তার মানে সেটা μ2 গ্রেটার দেন μ1 এর কেস, which implies that μ2/μ1 -1 গ্রেটার দেন 0, তার মানে পজিটিভ। তাহলে এটা পজিটিভ তখন। তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ মানে কত হবে এফ নেগেটিভ। তার মানে যেটা সাধারণভাবে হয় তখন কি আচরণ করবে এটা অপসারী, তাই তখন অবতল লেন্সের আচরণটা অপসারী হবে। আচ্ছা যদি উল্টোটা হয় কেস 2, কেস 2 ঠিক আছে। তাহলে কেস 2 তে আমি কি বলবো μ1 গ্রেটার দেন μ2 বলবো, তার মানে μ2 লেস দেন μ1, মানে বাইরের মাধ্যমে প্রতিসরাঙ্কটা বেশি। তাহলে কত হবে μ2/μ1 -1 লেস দেন 0 হয়ে যাবে, কারণ এটি কি তখন নেগেটিভ। নেগেটিভ ইন্টু নেগেটিভ মানে 1/f পজিটিভ, তার মানে f অলসো পজিটিভ, তার মানে কি অভিসারী। তাহলে বুঝতেই পারছিস যে উত্তল লেন্সেরও একবার অভিসারী অপসারী আসছে, অবতল লেন্সেরও একবার অভিসারী অপসারী আসছে, বাট কন্ডিশনটা ডিফারেন্স। উত্তল লেন্সের μ2 গ্রেটার দেন μ1 এ যে আচরণটা হচ্ছে, অবতল লেন্সের μ1 গ্রেটার দেন μ2 তে সেই আচরণটা হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের লেন্স মেকারস ফর্মুলা সম্পর্কিত যাবতীয় বিষয় আমরা আজ ডিসকাস করলাম। আমরা এবার ডিসকাস করব 1/v - 1/u = 1/f ওই সমীকরণটা থেকে বা ম্যাগনিফিকেশন সম্পর্কে ডিসকাস করব। তাহলে আরেকবার জয়েন হও, তার কারণ হচ্ছে যে এই মিটিংটা তো শেষ হয়ে গেল 40 মিনিট, আরেকবার জয়েন হও, আমি আরেকবার পাসওয়ার্ড দিচ্ছি।